আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো খুবই বিরল একটি রোগ, কিন্তু গুরুতর একটা কনজেনিটাল বা যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি জন্মগত রোগ নিয়ে, যেটার নাম ড্যান্ডি ওয়াকার সিনড্রোম। রোগটা আসলে কি? ড্যান্ডি ওয়াকার সিনড্রোম হলো জন্মের আগেই আমাদের ব্রেনের কিছু বিকাশগত সমস্যা হয়। মায়ের গর্ভে থাকতেই ইন প্রেগনেন্সি পিরিয়ড শিশুর যে ব্রেনের যে সেরিব্রেলাম আছে, মানে ব্রেনের যে পিছনের অংশ, যে অংশটা আমাদের হাঁটা, তারপরে ভারসাম্য নিয়ন্ত্রণ, চোখের নড়াচড়া, এমনকি চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে, সেই অংশটা অর্থাৎ সেরিব্রেলামকে ঠিকমতো গড়ে ওঠে না। অর্থাৎ সেরিব্রামের যে একটা ন্যাচারাল বা যেরকমটা স্ট্রাকচার হওয়া উচিত সেরকমটা না হইলে তখন কি হয়? তখন বাচ্চার মাথা অস্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে, বাচ্চা ব্যালেন্স করতে পারে না, হাঁটতে বসতে শিখতে দেরি হয়, কখনো বাচ্চার ইপিলেপটিক কন্ডিশন বা যেটাকে আমরা খিঁচুনি বলি, বারবার বমি করতে দেখা যায়, যেটাকে গ্রাম ভাষায় বলে মগজে পানি জমে থাকা বা হাইড্রোসেফালাস ডাক্তারি ভাষায় বলা হয়, বা যেটাকে আমরা সহজ ভাষায় বললে ব্রেনের মধ্যে পানি জমা। তো এটা আসলে হাইড্রোসেফালাসটা আসলে কিন্তু ড্যান্ডি ওয়াকারের সাথে একটু পার্থক্য আছে, কিন্তু মূল বিষয়টা একই। হাইড্রোসেফালাসেও মাথার মধ্যে পানি জমে, আবার ড্যান্ডি ওয়াকার সিনড্রোমেও মাথার মধ্যে পানি জমে। আসলে ড্যান্ডি ওয়াকার সিনড্রোম হচ্ছে ব্রেনের গঠনগত জন্মগত অর্থাৎ কনজেনিটাল একটা ডিজিজ, আর হাইড্রোসেফালাস হলো শুধুমাত্র মাথার ভিতরে তরল পদার্থ বেশি জমে যাওয়ার কারণে যে অবস্থাটা হয়। আর ড্যান্ডি ওয়াকার মানে কিন্তু হাইড্রোসেফালাস এক না, দুইটা ভিন্ন হলেও দুটার ক্ষেত্রটা আলাদা আর কি। এখন এই ড্যান্ডি ওয়াকার সিনড্রোমটা আসলে কেন হয়? এটার অনেক কারণ থাকতে পারে। তো কারো কারো জিন বা ক্রোমোজোমের সংখ্যা যখন জিন বা ক্রোমোজোমের গড়বড় থাকে তখন হইতে পারে। গর্ভকালীন সময়ে মায়ের ডায়াবেটিস থাকা বা মায়ের বিভিন্ন রকমের বড় ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়া, হ্যাঁ, বা কিছু ওষুধ আছে যে ওষুধগুলো ভ্রূণের উপরে একটা ব্যাড ইফেক্ট তৈরি করতে পারে। এই ধরনের ওষুধ দীর্ঘমেয়াদী মা গর্ভকালীন সময়ে সেবন করা, হ্যাঁ, আবার কখনো কখনো ইডিওপ্যাথিক কারণেও এটা হতে পারে। ছেলে মেয়ে দুইজনেরই এই ড্যান্ডি ওয়াকার সিনড্রোম হতে পারে, যদিও মেয়েদের মধ্যে এই সিমটমটা বা এই রোগটা বেশি দেখা যায়। এখন চিনবেন কিভাবে যে আপনার বাচ্চার ড্যান্ডি ওয়াকার সিনড্রোম আছে? তো সাধারণত এটা চেনার জন্য খুব চারটা সহজ বৈশিষ্ট্য আছে, এগুলা দেখে, বা চারটা কমন সিমটম আছে যেগুলা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার বাবার বা আপনার বাবুটির এই ড্যান্ডি ওয়াকার সিনড্রোম আছে কি না। এক নম্বর হচ্ছে জন্মের কয়েক মাসের মধ্যে যদি দেখেন আপনার বাচ্চার মাথাটা অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে। দুই নম্বর হচ্ছে বাচ্চা গড়াগড়ি দেওয়া, বসা, দাঁড়ানো, এই যে প্রত্যেকটা মাইলস্টোন আছে এই ধাপে ধাপে যদি সে শিখতে দেরি করে। তিন নম্বর হচ্ছে বারবার বমি হওয়া, খিঁচুনি হওয়া, অদ্ভুতভাবে চোখের নড়াচড়া করা, অস্থিরতা করা, এবং চার নম্বর হচ্ছে মাথার পেছনের অংশটা ফোলা বা উঁচু হয়ে যায়। তো এই চারটা সিমটম যদি আপনি দেখেন তাহলে দেরি না করে শিশু বিশেষজ্ঞ বা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে খুব দ্রুত নিয়ে যান। চিকিৎসক আপনাকে আল্ট্রাসাউন্ড, এমআরআই বা সিটি স্ক্যান করে এইটা আপনাকে সেই ব্রেনের স্ট্রাকচারাল চেঞ্জ আছে কিনা এটা নির্ণয় করতে পারবেন। এখন আমরা যদি এটার চিকিৎসা বা যত্ন নিয়ে যদি আসলে চিন্তা করি, তাহলে আসলে হাইড্রোসেফালাস রোগে অনেক ভালো ট্রিটমেন্ট থাকলেও আসলে ড্যান্ডি ওয়াকার সিনড্রোমে কিন্তু সম্পূর্ণ নিরাময়ের কোনো ওষুধ নাই। তবে সঠিক ওষুধ খাওয়ালে, সঠিকভাবে বাচ্চাকে যত্ন আদি করলে সে হয়তোবা স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারে। অতিরিক্ত পানি বের করতে অনেক সময় মেডিসিনে কাভারেজ না দিলে ভিপি শান্ট নামের একটা ছোট টিউব ব্রেনের মধ্যে বসানো হয়, এবং এটা আসলে প্রতিরোধটাই হচ্ছে সবচাইতে উত্তম। এইটা আসলে আপনাকে রোগটা যাতে না হয় এই দিকে আপনাকে নজর দিতে হবে। তো গর্ভ অবস্থায় খুবই সাবধান থাকতে হবে, নিয়মিত গর্ভকালীন সময়ের যে চেক আপগুলি আছে এগুলা করতে হবে। যদি মায়ের ডায়াবেটিস থাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওষুধ খাবার আগে ওষুধগুলির সাইড ইফেক্ট সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে তারপরে ওই ওষুধগুলি খাওয়াতে হবে, এবং ভাইরাল সংক্রমণ যাতে না হয় বা ব্যাকটেরিয়াল সংক্রমণ যাতে না হয় এই জন্য যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে স্বাস্থ্যকর খাবার মেনে চলতে হবে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, সবার জন্য শুভকামনা।
এবং এই কনজেনিটাল রোগগুলো থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন হেফাজত করে। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।